তাছাড়া খুনোখুনির সঙ্গে নিজেদের জড়ানোর ইচ্ছে নেই আমাদের। মুহূর্তে কঠিন হয়ে গেল স্যাম ল্যামসনের মুখ। দীর্ঘ চোয়াল চেপে বসলো। আরও কিছু বলার জন্যে মুখ খুলেছিল সে, কিন্তু চোখের কোণ দিয়ে দেখতে পেল দরজায় উকি দিয়েছে সাই ডানান। একটা হাত শিথিল ভঙ্গিতে পড়ে আছে হোলস্টারের উপর। পাশ দিয়ে যাচ্ছিল সে। নিজের নাম শুনতে পেয়ে কৌতূহলী হয়ে উঠেছে। ড্যানানকে দেখে কিংবা নিজেকে সামলে নেয় কিছুটা কোমল হয়ে গেল ল্যামসনের চাহনি। আমার তো মনে হয় তোমার মেয়ে ভুল দেখেছে, নিষ্পৃহ স্বরে বলল সে। অযথা উত্তেজিত হয়েছ টেড। তোমার মেয়ের মতোই ঘুরতে বেরিয়েছিল সাই। ঘুরতে ভালোবাসে কিনা, কিন্তু কাউকে পেছন থেকে গুলি করবে? ও এ কাজটা কখনো করবে না ও। কিন্তু তাই করেছে সে, তীক্ষ্ণ স্বরে দাবি করল লিও কারভার। মেয়েরা সত্যি কথাই বলেছে। তুমি কি আমাকে মিথ্যুক বলছো? চরকির মতো কারভারের দিকে ঘুরল লামসন। রাগে জ্বলছে চোখ দুটো। না, দীর্ঘস্বরে জবাব দিল কারভার। মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। আমাদের সঙ্গে এত দূর পর্যন্ত এসেছে, এমন কাউকে মিথ্যাবাদী বলার ইচ্ছে নেই আমার, কিন্তু নিজের চোখে যা দেখেছি তা তো অস্বীকার করতে পারবো না। জেন কালকের ঘটনা বলেছে আমাকে। ওর কথা শুনে মনে হলো কোথাও ঘাপলা আছে। সঙ্গে সঙ্গে ওদের ব্যাক টেইল করে উপত্যকায় চলে গেছি। তখনও জানতাম না খুনোখুনির কোনো ব্যাপার জড়িত এতে, কিন্তু মেয়েদের ট্র্যাক অনুসরণ করে শেষে সাইডারানের ট্র্যাক খুঁজে পেয়েছি আমি। গুলি করার আগে অন্তত 2 মাইল বার্নেটকে অনুসরণ করেছে সাই ডানান। লোকটাকে সুবিধাজনক জায়গায় পাওয়া পর্যন্ত ধৈর্য ধরেছে। ওর ট্র্যাক প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে দেখেছি। খুন করাই ছিল ওর উদ্দেশ্য। ট্র্যাক ধরে মৃতদেহের কাছে চলে গেলাম। ঘাসের সঙ্গে রক্তাক্ত ছুরি মুছেছিল সে। রক্ত লেগে থাকা ঘাস ছাড়াও বাদামি রঙের কিছু সিগারের গোড়া চোখে পড়েছে আমার। 2টো নমুনা সঙ্গে নিয়ে এসেছি। সন্দেহ নেই সাই ডানানে খুন করেছে স্পন্সারের ওই কাউহ্যান্ডকে। আমার বেঁচে থাকা যেমন সত্যি, এটাও তেমনি নির্জলা সত্যি। নিঃশব্দ পায়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছে ড্যানান। তার উপস্থিতি টের পায়নি লিও কারভার। বিষ দৃষ্টিতে কারভারকে দেখছে গানম্যান। আমার ট্র্যাক অনুসরণ করেছ তাই না? খড়খড়ে স্বরে হেসে উঠল সে। বিস্মিত কারভারকে কিছু করার সুযোগই দিল না। চোখের পলকে হাত বাড়ালো হোলস্টারে। বিদ্যুৎ গতিতে উঠে এলো কোল্ট। গর্জে উঠল। গুলির ধাক্কায় আধপাক ঘুরল কারভারের দেহ। তারপর মুখ থুবড়ে পড়ল মাটিতে। কি ব্যাপার স্যাম? ছাইমন্ন হয়ে গেছে টেড। হেডলিনের মুখ বিস্ময়ে এতটা বিমূঢ় হয়ে গেছে যে কথা জোগাচ্ছে না মুখে। এসবের মানে কি? আমি তো। তোমরা বরং বাড়ি ফিরে যাও, নির্বিকার স্বরে বলল লামসন। ড্যানান যদি কাউকে খুন করে থাকে, যদিও এক মুহূর্তের জন্যও স্বীকার করিনি আমি, তাহলে নিশ্চয় উপযুক্ত কারণ ছিল। এইমাত্র যা ঘটল তাতেও দোষ দিতে পারবে না ওকে। সশস্ত্র ছিল লিও কারভার। ড্যানানের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিল ও। মিথ্যের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানায় পশ্চিমের লোকেরা। এটাই এখানকার রীতি। তোমাদের ভালোর জন্যে আরও কয়েকটা কথা বলছি। এখানে থাকতে হলে চুপচাপ থাকতে হবে। অন্যের ব্যাপারে নাক গলানো যাবে না। পশ্চিমে নাক উঁচু লোকের জায়গা নেই। পাথরের মতো কঠিন হয়ে গেছে প্যাট গাভিনের মুখ। চোখের কোণ দিয়ে দেখতে পেল পোর্সে শটগান হাতে দাঁড়িয়ে আছে 2 টিমস্টার। একটা আঙুল নাড়লে খুন হয়ে যাবে সবাই। ব্যাস, ফয়সালা হয়ে গেল। শীতল দৃষ্টিতে ল্যামসনকে বিদ্ধ করল সে। এখানে আর থাকছি না আমিও চলে যাব।
বিষণ্ণ স্বরে বলল টেড হেডলিন। ওহ, তুমি যেতে পারছো না টেড, সোজা সাপটা বলল লামসন, তার চোখের গভীরে আবছা আমোদ। একটা কথা বোধ হয় দিব্যি ভুলে বসে আছো। আমার বন্ধু ড্যান হোয়েট টাকা আর সাপ্লাই দিয়েছে তোমাকে, দেনা শোধ করবে কিভাবে? ফসল ওঠা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তুমি যদি চলে যাও টাকা আদায় করার জন্যে সুদূর ক্যালিফোর্নিয়া যেতে হবে হোয়েটকে। আমার মনে হয় না ব্যাপারটা পছন্দ বা উপভোগ করবে সে। তাছাড়া জানোই তো, ইন্ডিয়ানরা আমাদের অনেক ঘোড়া চুরি করে নিয়ে গেছে। কথাটা তোমাদের এমনিতেও জানাতাম। বেশিরভাগ শাড়ি নেই। শ্রাগ করল সে। নিরানন্দ মুখে একে একে দেখল সবাইকে। এত উতলা হচ্ছ কেন? দুশ্চিন্তার কোনো কারণ তো দেখছি না আমি। এখানেই থেকে যাও। এর চেয়ে ভালো জমি পাবে কোথায়? যে কোনো শহরে শুরুতে এর চেয়েও বেশি ঝামেলা হয়, শেষ পর্যন্ত থাকে না এসব। কয়েক মাসের মধ্যে শান্ত হয়ে যাবে। একসময় দেখবে কি সুন্দর শহর গড়েছি আমরা। স্কুল হবে, গির্জা থাকবে, পার্ক থাকবে। আমাদের ঘরে নতুন সন্তান আসবে। নতুন প্রজন্মের জন্য সুন্দর একটা শহর তৈরি করব আমরা। হয়েছে। তোমার বক্তৃতা পরে শুনব লামসন, প্রায় অধৈর্য কণ্ঠে বাধা দিল হিউ টেলর। একজন মানুষ মারা যাচ্ছে, ওর শুশ্রূষা দরকার। তোমার খোঁজগল্প বা স্বপ্নের কথা শোনার চেয়ে ওকে বাঁচানোর চেষ্টা করা অনেক বেশি জরুরি। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো স্যাম ল্যামসন, চোখে স্পষ্ট বিদ্বেষ। শেষে নিজেকে সামলে নিল সে, মাথা ঝাঁকালো বার কয়েক। ঠিক বলেছ, ভুলেই গিয়েছিলাম ওর কথা। যাও, নিয়ে যাও ওকে। মারা যায়নি লিও কারভার। ধরাধরি করে তাকে প্যাট গাভিনের বাড়ি নিয়ে এসেছে ওরা। এ মুহূর্তে বাইরের কামরায় শুয়ে আছে সে। পাশেই বসে আছে জেন। পিট লাস্কার অল্প বিস্তর ছুরি চাকুর কায়দা জানে, সেটাই কাজে লাগলো। বুলেটটা বের করেছে সে। কাজ শেষে রান্নাঘরে গিয়ে ঢুকেছে লাস্কার, কফি গিলছে আয়েশ করে। আশা করা যায় সুস্থ হয়ে উঠবে ও। কফির মগ নামিয়ে রেখে মন্তব্য করলো হাতুড়ে ডাক্তার, ভালোই সম্ভাবনা আছে ওর। আমি ডাক্তার নই, তবে মেক্সিকান যুদ্ধের সময় এক ডাক্তারের সঙ্গে কাজ করেছি কিছুদিন। সেই অভিজ্ঞতা থেকে বলছি, সুস্থ হয়ে উঠবে লিও। টেবিলে উল্টো দিকে বসে আছে বিশালদেহী প্যাট গাভিন। চওড়া গর্দান অনেকটা চেপে বসেছে কাঁধের উপর। স্থির দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে আছে সে, চিন্তিত এবং শঙ্কিত। হঠাৎ দৃষ্টি ফিরিয়ে লাস্কার আর হেডলিনের দিকে তাকালো। যা পরিস্থিতি, নীরবতা ভাঙল গ্যাভিন। ভালো বলা চলে না, সংঘর্ষ এড়ানো গেল না। এখন আমরা চাই বা না চাই, লড়াই করতেই হবে। ড্যান স্পন্সার এতদিন চুপ করেছিল, যদিও স্যাম ল্যামসন তাকে কম ত্যক্ত করেনি, কিন্তু বেজন্মা ওই দোআঁশশালাটা ওর এক ক্রুকে খুন করেছে। এটা সে সহ্য করবে কেন? ওই রেড লোকটা, বিড়বিড় করে স্বগোক্তি করল পিট লাস্কার। কঠিন চিজ। ওর সঙ্গে যে ছিল হ্যান্স না কি যেন নাম, এদের সঙ্গে লড়তে গেলে পরিণাম ভালো হবে না। আমি ভাবছি এড ক্রেমারের কথা, জানতে চাইল প্যাট গাভিন। ও আসলে কোন পক্ষে? নিজের কানে শুনেছ, ও বলেছে স্পন্সরের হয়ে কাজ করছে। ধাঁধার কোনো ব্যাপার তো নেই। একেবারে নির্জলা সত্য যে আমাদের পক্ষে নেই ও। ওর কথা শুনলে বোধ হয় এই ঝামেলা হতো না, মন্তব্য করল জেন গাভিন। কেউই জবাব দিল না কথাটার। তিনজন পুরুষ স্থির দাঁড়িয়ে থাকলো, মনোযোগ দিয়ে লিও কারভারের ভারী নিঃশ্বাসের শব্দ শুনছে, যেন এছাড়া আর কিছুই করার নেই। দরজায় হালকা পায়ের শব্দে চমকে উঠল সবাই। ঘাড় ফিরিয়ে তাকাতে এড ক্রেমারকে দেখতে পেল। বিস্ফারিত হয়ে গেছে
ডরথির চোখ অজান্তে নিঃশ্বাস আটকে গেল। সম্মোহিতের মতো তাকিয়ে থাকলো। দেখলো ধীর ভঙ্গিতে ভেতরে ঢুকলো এড। পেছনে আলতোভাবে দরজা বন্ধ করে দিল। এক পা সরে গেল সে। দরজার পাশে দাঁড়িয়ে চোখ তুলে দেখলো সবাইকে। হাতে হ্যাট, দারুণ লম্বা ও ভাবছে ডরথি। কাঁধ এতটা প্রশস্ত যে ঢোকার সময় মনে হচ্ছিল দরজার পুরোটাই ঢাকা পড়ে গেছে। ব্যাক স্কিনের ট্রাউজার ওর পরনে, বুটের ভেতর নিচের প্রান্ত গোজা, বিশেষ ধরনের বুট জোড়া। চেক শার্টের উপর ব্যাক স্কিন জ্যাকেট চাপিয়েছে মেক্সিকানদের ঢঙে। জোড়া ড্রাগন কোল্ড শোভা পাচ্ছে নিচু করে বাঁধা হোলস্টারে। ওর আঘাতটা কেমন? কারভার সম্পর্কে জানতে চাইল সে। গুরুতর, তবে বেঁচে যাবে। পিট লাস্কার তাই মনে করছে, জবাব দিল জেন। এবার টেবিলের দিকে তাকালো এড ক্রেমার। তো একদিনের ব্যবধানে দ্বিতীয়বার দেখা হলো আমাদের, মৃদুস্বরে বলল সে। তোমরা জানো স্পন্সরের হয়ে কাজ করছি আমি। এ পর্যন্ত যা ঘটেছে তাতে নির্দ্বিধায় বলা যায় একটা লড়াই শুরু হলো বলে। তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোন পক্ষে থাকবে। স্পন্সর তোমাদের থাকতে দিতে চায়নি, কিন্তু আমার অনুরোধে রাজি হয়েছে। অথচ নিজের বিচার বুদ্ধির উপর 16 আনা আস্থা আছে ওর। সেটাকে অগ্রাহ্য করেছে আমার মতামতের মূল্য দিতে গিয়ে। যত দ্রুত সম্ভব তোমাদের তাড়িয়ে দেওয়ার জন্যে মুখিয়েছিল সে। তোমরা ওর বিরুদ্ধে দাঁড়াবে সেজন্য নয়, বরং সেটলাররা শেষ পর্যন্ত ওর সাম্রাজ্যে একটু একটু করে ভাগ বসাবে, এই ভয় পাচ্ছিল সে। সত্যি কথা বলতে কি, ওর আশঙ্কায় এতটুকু ভুল নেই। যা হোক, আমাদের একজন লোক মারা গেছে। গুরুদের ঠেকিয়ে রাখতে এমনকি ড্যান স্পন্সরেরও সমস্যা হচ্ছে। ওদের সঙ্গে কথা হয়েছে আমার। সবাই দোষী লোকটিকে চায়। অন্য কোনো ব্যাপারে পরোয়া করছে না ওরা। একটা লড়াই হবেই। তোমাদের ঠিক করতে হবে কোন পক্ষে থাকতে চাও। আমরা আলাদাভাবে কিছু করতে পারবো না, প্রতিবাদ করল প্যাট গাভিন। আমাদের মতামতের মূল্য যে আগের মতো নেই এটা আজ বোঝা গেছে। তবুও কাল এ নিয়ে ভোটাভুটি হবে। আমার মনে হয় না এ জায়গা ছেড়ে অন্য কোথাও সরে যাওয়ার পক্ষে ভোট দেবে কেউ। ওসবে কোনো লাভ হবে না, সোজা সাপটা বলল এড ক্রেমার। স্যাম লামসনের সঙ্গে 10 জন এসেছো তোমরা। এদিকে ড্যান হোয়াইট এবং সাইডেনার যোগ দিয়েছে ওর সঙ্গে। ওদের সঙ্গে আরও লোক এসেছে। ধরো তোমরা 3 জন দোষী লোকটাকে ধরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিলে, কিন্তু আর কেউ কি দেবে? টেলার লোকটা ভালো, তবে ল্যামসনের কথা অক্ষরে অক্ষরে পালন করবে। হয়তো তোমাদের মতোই ভাববে সে, কিন্তু শেষে দেখবে ল্যামসনের পক্ষে ভোট দিয়েছে। জনি গ্যারেট আর মার্টি থাসারের ক্ষেত্রেও একই কথা বলা যায়। যেভাবেই দেখো না কেন ভোটে হেরে যাবে তোমরা। অর্থাৎ সাইডেনানকে কখনোই আপোষে ধরিয়ে দেবে না ল্যামসন। কিন্তু এত নিশ্চিত হচ্ছ কিভাবে? আপত্তি জানালো লাস্কার। ল্যামসন হয়তো সিদ্ধান্ত পাল্টাতেও পারে। ঘুরে দাঁড়ালো এজ। মেজাজ খারাপ হয়ে গেছে। এই ট্রিপ থেকে কি কিছুই শেখনি তোমরা? ল্যামসন ব্যবহার করছে তোমাদের। নিজের সাথে তোমাদের এখানে নিয়ে এসেছে ও। স্পন্সরের কাছ থেকে উপত্যকাটা ছিনিয়ে নেয়ার ইচ্ছে ওর। তোমরা হচ্ছ ওর দাবার ঘুঁটি। তোমাদের ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করবে। তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? জানতে চাইল হেডলিন। নেই, স্বীকার করল এড। তবে আমার চোখ দুটোই যথেষ্ট। যা দেখেছি ভুল দেখিনি, কিংবা আন্দাজেও ভুল করিনি। তোমরা প্রত্যেকে বিক্রি হয়ে গেছো ল্যামসনের কাছে। তোমাদের জানমাল সবই ওর জিম্মায়। শুনলাম হোয়াইটের কাছ থেকে টাকা আর মালপত্র ধারে কিনেছো তোমরা। তোমাদের কি একবারও মনে হয়নি যে এর সবই পরিকল্পিত? হোয়াইটের কাছে দায়বদ্ধ থাকা মানেই হচ্ছে
ল্যামসনের কাছে আটকা পড়া। ওদের দুজনের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো হিউ টেলর। একা আসেনি সে, সঙ্গে ডেভ মুর এসেছে। ভেতরে ঢুকে এডকে দেখা মাত্র চোখ মুখ লাল হয়ে গেল টেলরের। চাউনি দেখে বোঝা গেল না কতটা বিদ্বেষ বা অসন্তোষ আছে ওর পেছনে। তুমি বরং কেটে পড়ো, ধীর ভঙ্গিতে বলল সে, তবে বিন্দুমাত্র আন্তরিকতা নেই তাতে। ড্রেনান তোমাকে দেখতে পেলে ঠিক খুন করে ফেলবে। ওহো, এত সহজ হবে না ব্যাপারটা, তীক্ষ্ণ স্বরে বলল এড। সব লোককে মারা এত সহজ নয়, কিংবা সব লোক মেকি হাসি আর চমৎকার কথাবার্তায়ও ভোলে না। স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে টেলর। এডের কথায় রীতিমতো বিদ্বেষ বোধ করছে। এখনও ল্যামসনের পা কামড়ে ধরার খায়ের যায়নি তোমার? স্পষ্ট অসন্তোষ প্রকাশ পেল কণ্ঠে। কিন্তু কার এমন কি ক্ষতি করেছে ও? বলেছিল দারুণ একটা জায়গায় নিয়ে যাবে আমাদের, যেখানে নিশ্চিন্তে নতুন জীবন শুরু করতে পারবো। তাই তো এসেছি সবাই, তাই না? কোথাকার কোন স্পন্সর বেটা আসছে আমাদের তাড়াতে? এটা কি ওর একার সম্পত্তি? আসুক না সে, দরকার হলে লড়বো আমরা, এবং ল্যামসনের হয়ে লড়ে মরবে শেষে। তুমি কি মনে করো ল্যামসন এই উপত্যকার দখল হাতের মুঠোয় ফেলে তোমাদের পাশে থাকতে দেবে? ফুটো পয়সাও পাবে না। সেফ কপর্দকহীন অবস্থায় তোমাদের উচ্ছেদ করবে এখান থেকে, তোমাদের তৈরি বাড়ি থেকে ঝেঁটিয়ে বিদায় করবে। উপত্যকার দখল পাওয়া পর্যন্ত তোমরা সেফ ওর দাবার ঘুঁটি। তোমাদের সম্বল করে ড্যান স্পন্সরের বিরুদ্ধে দাঁড়াতে চাইছে সে। এখানে কখনো যদি আইনের লোক আসে, তাহলেও বলতে পারবে খাঁটি আমেরিকান নাগরিকদের বসতি করতে দেয়নি ড্যান স্পন্সর, জোর করে তাড়িয়ে দিয়েছে মুক্ত জমি থেকে। তাই তো করছে সে, অসহিষ্ণু স্বরে বলল টেলর। যুদ্ধই যদি চায় ও, তবে পেয়ে যাবে। তাহলে বরং চলে যাওয়াই উচিত আমার, বিষণ্ণ স্বরে বলল এড। এসেছিলাম শান্তির কথা বলার জন্যে। প্রস্তাবটা পছন্দ হয়নি তোমাদের। অবস্থা দেখে মনে হচ্ছে সাইডেনানি তোমাদের হয়ে যুদ্ধ ঘোষণা করেছে। তো এবার স্যাম ল্যামসনের হয়ে লড়াই করো তোমরা। একসময় আমাদের সঙ্গে ছিলে তুমি, কিছুটা হতাশার সঙ্গে বলল প্যাট গাভিন। ট্রেইলে অনেক সাহায্য করেছ, তাহলে এখন করছো না কেন? চোখ তুলে তার দিকে তাকালো এড। তারপর দৃষ্টি সরে গেল ডরোথি হেডলিনের দিকে। ক্ষণিকের জন্যে দ্বিধা দেখা গেল ওর চোখে। দৃষ্টি সরিয়ে নিল সে। কারণ তোমরা ভুল করছো, ভুল ঘোরার পক্ষে বাজি ধরেছ। সহজ মৃদুস্বরে উত্তর দিল ও। চোখ তুলে তাকালো ডরোথি। জ্বলছে ওর চোখ জোড়া। একসময় তো আমাদের একজন ছিলে তুমি, তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করল ও। এখনও আমাদের সঙ্গে থাকা উচিত তোমার। বিশ্বস্ততা বা অধিকার কি জিনিস তোমাদের কি জানা নেই? তোমার কি জানা নেই, নাকি ওসবে বিশ্বাস করো না? স্যাম ল্যামসন আসার পর থেকে কখনোই তোমাদের একজন ছিলাম না আমি, ক্লান্ত নিরুদ্যম স্বরে বলল এড। ওর তীক্ষ্ণ দৃষ্টির সামনে বিব্রত বোধ করল ডরোথি। আমি যা পেতে পারতাম, আমার পাওনাটুকু সেই পেয়েছে। গুছিয়ে কথা বলতে পারি না আমি, মনের ভাবনাগুলো মনে থেকে যায়। কখনো শিখিওনি কিভাবে ওগুলো প্রকাশ করতে হয়। হাত বাড়িয়ে দরজার হাতল চেপে ধরল। আর বিশ্বস্ততা বা অধিকারের কথা যদি বলি, তাহলে বলতে হয় দুনিয়ায় আমার উপর সবচেয়ে বেশি অধিকার যদি কারো থাকে, সে হচ্ছে ড্যান স্পন্সর। কিভাবে? চেঁচিয়ে উঠল ডরোথি। কারণ সে আমার বাবা, চাপা স্বরে বলল এড। পর মুহূর্তে মৃদু কিন্তু দ্রুত পায়ে বেরিয়ে গেল। ড্যান স্পন্সর ওর বাবা? অস্ফুট স্বরে বিস্ময় প্রকাশ করল গ্যাভিন। আশ্চর্য, এমন কিছু ঘুণাক্ষরেও ভাবতে পেরেছে কেউ? তাতে কিছু যায় আসে না,
একগুঁয়ে কঠিন স্বরে বলল হিউ টেলর। বাবা আর চাচাই হোক, আমাদের কি? এড ক্রেমারের মতামতেও কিছু যায় আসে না আমাদের। আজীবন যেরকম জায়গার স্বপ্ন দেখেছি এখানে এসে পেয়ে গেছি আমি। এখান থেকে কিছুতেই নড়ব না। ড্যান, স্পন্সর কেন? আমেরিকার প্রেসিডেন্ট এলেও আমাকে এখান থেকে নড়াতে পারবে না। ল্যামসন বলেছে আইন আমাদের পক্ষে, এমন কোনো নিয়ম নেই যে আমাদের উৎখাত করতে পারে। প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র আছে আমাদের, আছে পর্যাপ্ত লোকবল। জায়গাটাও মোটামুটি সুরক্ষিত, আক্রমণ করে সুবিধা করতে পারবে না কেউ। দেখেছ তো, ইন্ডিয়ানরা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত যে ব্যাপারটার ফয়সালা হচ্ছে তাতে সত্যিই খুশি আমি। শোডাউন হয়ে যাক, শেষটা হয়তো ভালোই হবে আমাদের জন্যে। আমি বাপু কাজ পাগল লোক, কাজ ছাড়া কিছু বুঝি না, একই সুরে বলল ডেভ মুর। মনের মতো জায়গা পেয়েছি, এখন কেবল গোছানো বাকি। ড্যান, স্পন্সর যদি আমাকে তাড়াতে আসে হারে হারে টের পাবে। কিন্তু এর যে বলে গেল ল্যামসন আমাদের ব্যবহার করছে। অস্বস্তির সঙ্গে জানতে চাইল পিট লাস্কার। অন্যদের মতো ততটা নিশ্চিন্ত হতে পারছে না হাতুড়ে ডাক্তার। ওর কথার মাথামুন্ডু কিছুই তো বুঝতে পারলাম না। ফালতু কথা, তপ্তস্বরে বলল টেলর। এ পর্যন্ত আমাদের কোনো কাজের পক্ষে সায় দিয়েছে ক্রেমার? শুরু থেকে কেবল বাধাই দিয়েছে। সত্যি কথাটা শুনে রাখো আমার কাছ থেকে, আসলে ল্যামসনকে মোটেই সহ্য করতে পারে না ও। সেজন্যেই ল্যামসন কিছু বললেই সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে বারবার। ওর কথাগুলো একেবারে ফেলনা নয় মনে হচ্ছে। মৃদুস্বরে নিজের ধারণা প্রকাশ করল ডরথি। ঝট করে ওর দিকে ফিরল হিউ টেলর, স্পষ্ট বিরক্তি তার চোখে। কিছু মনে করো না ডরথি, এটা পুরুষদের ব্যাপার। তোমার মতামত না জানালেই খুশি হব। আমি কিন্তু তা মনে করি না। আরক্ত হয়ে গেল ডরথির চোখ মুখ। অপমানটা নীরবে হজম করল। আমরা মেয়েরা তোমাদের সঙ্গে এমনি এমনি আসিনি। অন্যদের কথা বাদ দিলেও আমার কথাই বলি, লড়াই হলে বাবা মারা পড়তে পারে। সেক্ষেত্রে কি হবে আমার অবস্থা? সুতরাং লড়াইয়ের সিদ্ধান্তটা অন্তত আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমরা যদি মনে করো তোমাদের পক্ষ হয়ে লড়তে গিয়ে আমার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার কিংবা উচ্ছেদ হওয়ার সুযোগ করে দেব, তাহলে ভুল করছো। লড়াইয়ের মতো রক্তক্ষয়ী একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সবার কথাই ভাবা উচিত। শুধু নিজের কথা ভাবলে হয় না, কিংবা নিজের মতামত অন্যদের উপর চাপিয়ে দিলেও চলে না। কিছু বলতে চেয়েছিল টেড হেডলিন, কিন্তু বাধা দিল ডরথি। এক পা আগে বেড়ে বাপের সামনে এসে দাঁড়ালো। ক্রেমার বলছিল আমাদের ব্যবহার করছে ল্যামসন। হয়তো করছে, হয়তো করছে না। তবে কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের সবারই জানা উচিত। গত কয়েকদিন ধরে ভাবছি প্রশ্নগুলো। প্রথম কথা, আমরা কোন দিক দিয়ে গেলে ভালো হয় সেটা নিয়ে এত ভাবনা কেন স্যাম ল্যামসনের? এমনিতে নাকি সহৃদয়তা, নাকি অন্য কিছু? এটা ওর সহৃদয়তা বলেই জানতাম, কিন্তু এখন আর বিশ্বাস করতে পারছি না। তারও আগে নিজ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে সে, কেউ ডেকে আনেনি ওকে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের এখানে নিয়ে এসেছে ও, শহর তৈরি করেছে, বন্ধুর মাধ্যমে সবাইকে টাকা ধার দিয়েছে, বাকিতে সাপ্লাই দিয়েছে। এসবের মধ্যে কোনো পূর্ব পরিকল্পনা নেই তো? কে প্রথম শহর তৈরির প্রস্তাব দিয়েছে? ল্যামসন। স্বীকার করছি, আমারও ইচ্ছে আছে এখানে থাকার। প্রায় সবারই একই ইচ্ছে, কিন্তু মনে হয় না ভবিষ্যতে আমাদের এখানে থাকতে দেওয়ার পরিকল্পনা আছে স্যাম ল্যামসনের। তৃতীয় প্রশ্ন, একেবারে সঠিক সময়ে সাপ্লাই ওয়াগানগুলো এলো কোত্থেকে? কেন ফোর্ট থেকে নিয়ে এসেছে স্যাম? আমাদের পরপরই এসেছে ওয়াগানগুলো, প্রতিবাদ করল টেলর। সত্যি কি তাই ঘটেছে?
সময় পেলে নিজেই টেইল পরীক্ষা করে দেখো। আমি আর জেন পরখ করে দেখেছি। আমরা আসার পর ওই টেইল ধরে কোনো ওয়াগন আসেনি। ওই টেইলে যদি না এসে থাকে তাহলে কোন পথে এসেছে? তোমার কি ধারণা ইন্ডিয়ান এলাকার ভেতর দিয়ে ওয়াগন নিয়ে এসেছে ল্যামসন? অসম্ভব। এমন ঝুঁকিপূর্ণ কাজ করবে না সে। যেখানে গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা নেই বললে চলে। তার মানে ওয়াগনগুলো আগে থেকে এখানে এনে রাখা হয়েছিল আমাদের অপেক্ষায়। টেইলের উত্তর পূবে ক্যানিয়নে লুকিয়ে রাখা হয়েছিল। বিশ্বাস করি না, তীক্ষ্ণ স্বরে মন্তব্য করল ডেভ মুর। তাহলে নিজের চোখে দেখে এসো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও পক্ষ বদল করেছ। চাচাছোলা স্বরে আপত্তিকর প্রশ্নটা করল হিউ টেলর। সত্যি করে বলো তো, আসলে তুমি কোন পক্ষে? এখনও ওয়াগন ট্রেনের লোকজনের পক্ষে আছি আমি। তুমিও জানো সেটা, শান্ত স্বরে বলল ডরথি। যদিও নিশ্চিতভাবে জানি দলের অনেকেই বোকামি করছে। এখানে আসার প্রথম দিন স্যাম ল্যামসনের সঙ্গে উপত্যকায় ঘুরতে গিয়েছিলাম আমি। কথা প্রসঙ্গে বেখেয়ালে এমন একটা মন্তব্য সে করেছিল যা এখনও বেখাপ্পা লাগছে আমার কাছে। বলছিল উপত্যকাটা নিজের জন্যে পেতে চায় ও। বাজে বকছো ডরথি, একগুঁয়ে স্বরে অসন্তোষ প্রকাশ করল হিউ টেলর। অবশ্য মেয়ে মানুষ মাত্র মুখ চালায় বেশি, আকপাজ ভেবে দেখে না। এজন্যেই মেয়ে লোকের কথার দাম নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছিল ডরথি। এবার আর সম্ভব হলো না। মুহূর্তের মধ্যে রেগে গেল। জানে খেপে গেলে কাজের কাজ কিছু হবে না, বরং আরও জেদ ধরবে হিউ টেলর। কিন্তু নিজেকে সংবরণ করতে ব্যর্থ হলো। তুমি তো এও ধরে নিয়েছিলে আসার পথে ইন্ডিয়ানদের হামলার শিকার হব না আমরা। স্যাম ল্যামসনের কথা বিশ্বাস করে বসেছিলে। সেদিন এড ক্রেমার না থাকলে ঠিক মানা পড়তাম সবাই। কথা শেষ করে ঘুরে দাঁড়ালো ডরথি। দ্রুত বেরিয়ে গেল কেবিন থেকে। পোর্চের দুপোস্ত সিঁড়ি ভেঙে নেমে এলো মাটিতে। রেইলে ওর ঘোড়া বাঁধা। লাগাম খুলে চটজলদি স্যাডলে চাপল। তারপর নিজেদের কেবিনের দিকে এগোলো। বাইরে তখন অন্ধকার। দূরে সেলুনের আলো দেখা যাচ্ছে। আরও দূরে একটা কিছু বামে সেলুন ছাড়িয়ে ওপাশের পাহাড়ের কোলে ডেভ মুরের কেবিনের বাতি চোখে পড়ছে অস্পষ্টভাবে। বাচ্চাকে নিয়ে স্বামীর ফেরার অপেক্ষায় পড়ছে দাঁড়িয়ে আছে মিসেস মুর। এতটাই রেগে গেছে ডরথি, চারপাশে কিছুই নজরে পড়ছে না ওর। বিক্ষিপ্ত মনে এগিয়ে চলেছে। আচমকা পাশে এক ঘোড়ছোয়ারের গাঢ় অবয়ব চোখে পড়ল। হাউডি, স্বাগত জানালো লোকটা। স্যাডলে মৃদু দুলছে। বদ্ধ মাতাল। কণ্ঠ আর আকুতি দেখে তৎক্ষণাৎ তাকে চিনতে পারল ডরথি। সার্জি টেবার, ওয়াগনের সঙ্গে আসা এক টিমস্টার। মাঝে মধ্যে ঠেকার সময় বারটেন্ডার হিসেবেও কাজ করে। মদে চুর হয়ে থাকে বেশিরভাগ সময়। ঘোড়ার গতি বাড়ানোর প্রয়াস পেল ডরথি, কিন্তু হাত বাড়িয়ে ওর কবজি চেপে ধরল টেবার। এত তাড়াহুড়ার কি আছে? মোলায়েম কিন্তু জড়ানো স্বরে বলল সে। আমার সঙ্গে একটু আলাপ করে গেলে হতো না? কিসের আলাপ? রাগে বিরক্তি প্রকাশ করল ডরথি। তোমার সঙ্গে কোনো কথাই নেই আমার। ঝাঁকি দিয়ে কবজি ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলো, কিন্তু আরও দীর্ঘ হয়ে গেল বাঁধনটা। পর মুহূর্তে টেনে ওকে নিজের দিকে আকর্ষণ করলো টেবার। মুক্ত হাতে ওর কোমর চেপে ধরল। বাধা দেওয়ার প্রাণপণ চেষ্টা করল ডরথি। ভরকে গিয়ে একপাশে সরে গেল ঘোড়াটা। তৎক্ষণাৎ স্যাডলচ্যুত হলো ও। ওকে ছেড়ে দিয়েছে টেবার। দ্রুত স্যাডল থেকে নেমে পড়ল। ডরথির সরে যাওয়ার আগেই চেপে ধরল ওকে। সুযোগ যখন পেয়েছি, দু একটা বিদ্যে আজ শেখাবো তোমাকে। খড়খড়ে কর্কশ্বরে বলল সে। তোমার মতো সেটলারদের জানা উচিত আসলে কারা এই শহর পরিচালনা করছে। পরের কয়েক মুহূর্তে কি ঘটল ঠিক
বলতে পারবে না ডরথি। আচমকা টেবারের বন্ধন থেকে মুক্তি পেল ও একটা ঘুষির আওয়াজ শুনতে পেল। আবছা অন্ধকারে দেখতে পেল দুপা পিছিয়ে গেল টেবার, তারপর পা হড়কে পড়ে গেল ঘাসের উপর। বাড়ির দিকে দৌড়াও। এড ক্রেমারের কণ্ঠ স্বস্তি ছড়িয়ে দিল ওর সারা দেহে। জলদি। কিস্তি করতে করতে উঠে দাঁড়ালো টিম স্টার। তারপর বুনো মোষের মতো ক্ষিপ্ত গতিতে তাকে ছুটে যেতে দেখতে পেল ডরথি। আবছা অন্ধকারে ঝলসে উঠল এডের হাত। মাস্কের সঙ্গে আঙুলের গাঁটের ভোঁতা তীক্ষ্ণ শব্দ হলো। তারপরেই পিছিয়ে গেল টিম স্টার। দুপা পিছিয়ে থমকে দাঁড়ালো সে। জুত মতো দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে দিল। তীব্র খিস্তি আওড়ালো আবার। এবার আর কোনো নিয়ম বা রীতির ধারল না কেউ। আবছা অন্ধকারে বুনো পশুর মতো লড়াই শুরু করলো দুজন। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল টেবার। বেছে বেছে তাকে মারল এড। কেসে উঠল টিম স্টার। সশব্দে শ্বাস নিল, যেন হাঁপড়ের শব্দ হচ্ছে। তখনই ওজনদার একটা ঘুষি এসে পড়ল তার চিবুকে। পর মুহূর্তের মধ্যে ধরাশায়ী হলো সে। উড়ে গিয়ে আছড়ে পড়ল মাটিতে। ঝুঁকে শার্ট খামচে ধরে তাকে টেনে তুলল এড। এক হাতে গলা চেপে ধরেছে টেবারের, অন্য হাতে মুখে নির্দয় আঘাত হানল ও বারবার। শেষ কয়েকটা ঘুষি চালালো বুকে আর পেটে। আবারও ধরাশায়ী হলো টেবার। দূর থেকে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে ডরথি। বাড়ি যাওয়ার কোনো নির্দেশকে দেয়া হয়েছে বলে মনে হলো না। বাড়ি যাও। তীক্ষ্ণ স্বরে ফের নির্দেশ দিল এড। তোমার বাবাকে বলো সবসময় যেন সশস্ত্র থাকে। এটা মাত্র শুরু। ছুটতে শুরু করলো ডরথি। চারপাশ থেকে লোকজন এগিয়ে আসছে ঘটনাস্থলের দিকে। এই হচ্ছে কি এখানে, জানতে চাইল একজন। পেছনে খুরের শব্দ শুনতে পেল ডরথি। আন্দাজ করল অল্প সময়ের মধ্যে কেটে পড়েছে এড ক্রেমার। বাড়ির কাছাকাছি পৌঁছে ছোটার মধ্যে স্যাডল ছাড়ল ও স্যাডল বিডল খুলে ঘোড়াটাকে নিয়ে এলো করালে। লিভিং রুমে ঢুকে লণ্ঠন জ্বালল। মিনিট কয়েক পর বাড়িতে ফিরে এলো টেড হেডলিন। সব কিছু তাকে খুলে বলল ডরথি। মুহূর্তখানেক কিছুই বলল না সে। স্থির বসে থাকল। টেবিলের উপর বিছিয়ে রেখেছে হাত দুটো। সশব্দে একটা নিঃশ্বাস ফেলে সিধে হলো টেড হেডলিন। হানি, ভুল করেছি। সত্যি বড় ভুল করে ফেলেছি। এখানে থামা ঠিক হয়নি আমাদের। জেফ অ্যালেন আর অন্যদের সঙ্গে চলে গেলেই ভালো করতাম। ওরা নিশ্চয় এতক্ষণে ক্যালিফোর্নিয়ার কাছাকাছি পৌঁছে গেছে। ভয় লাগছে, সত্যিই ভয় লাগছে আমার। কি যে হয় শেষ পর্যন্ত। 5 পপলার থেকে 6 মাইল পশ্চিমে উপত্যকার একটা লাইন কেবিনে রাত কাটিয়েছে এড ক্রেমার। সকালে হ্যারি রাউডি যখন ওখানে পৌঁছালো, সব ঘোড়ার পিঠে স্যাডল চাপিয়েছে ও। রাউডির সঙ্গে আরও 2 কাউহ্যান এসেছে, জো মিলার আর জন লাম্পার্ট। সশস্ত্র সবাই। পিস্তল ছাড়াও স্যাডল স্কাবার্ডে কারবাইন শোভা পাচ্ছে। সব কটা দাঁত বের করে হাসল হ্যারি। ফ্রেডের থেতলানো ঠোঁট, মুখের কালছিটে দাগ, হাতের গাঁটে ছড়ে যাওয়া চামড়া চোখে পড়েছে। অ্যাকশন শুরু করেছ মনে হয়। সামান্য সংক্ষেপে ব্যাখ্যা করল এড। তোমরাও সতর্ক থেকো। শেষে বলল, একসঙ্গে থাকার চেষ্টা করো। ওই আউটফিটটা সত্যিই খারাপ। যে কোনো সময় গোলমাল বেঁধে যেতে পারে। বেশি কিছু চাই না আমি, কর্কশ্বরে বলল হ্যারি। দোআঁশলা ওই নচ্ছরটার বুকে একটা গুলি করতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। স্যাডলে চেপে উত্তরে রান্স হাউজের টেইল ধরল এড। মনে মনে পরিস্থিতি বিচার করছে। ঝামেলা এড়ানোর কোনো উপায় থাকলো না। আশা করেছিল ওয়াগন ট্রেনের যাত্রীদের বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে পারবে। স্যাম ল্যামসনের প্রভাব বা কর্তৃত্ব থেকে সরিয়ে আনতে পারবে তাদের।
কিন্তু ব্যথার চেষ্টা করেছে। ল্যামসনের স্বরূপ এখনও ধরতে পারেনি ওরা। কেউ কেউ যদি পেরেও থাকে, সেফ মুখ বুজে আছে, আর কিছুই করার নেই ওর। পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গেছে দুটো পক্ষ। এদের উদ্দেশ্যও পরিষ্কার। একটা পক্ষ অবৈধভাবে জমি দখল করতে চাইছে, কিন্তু ড্যান স্পন্সর কিছুতেই তাদের জায়গা দেবে না, যেখানে নিজের একজন লোক হারিয়েছে। এড জানে হিউ টেলর লোকটা সৎ, তবে মাথা মোটা। ওর মতো অন্যরাও সৎ। স্যাম ল্যামসনের দুরভিসন্ধি ধরতে পারছে না। এদের কয়েকজন, যেমন জনি গ্যারেট আর মার্টি থ্যাচার, ল্যামসনের সঙ্গে এতটাই জড়িয়ে গেছে যে প্রায় অন্ধের মতো অনুসরণ করছে তাকে। তাছাড়া এদের প্রতি অকারণ অসন্তোষ তাদের ঠেলে দিয়েছে উল্টো দিকে। ল্যামসনকেই বিশ্বাস করে ওরা। ড্যান স্পন্সরকে ঠেকিয়ে রাখা কঠিন হবে এখন। কোনোভাবেই সেটলারদের এখানে থাকতে দিতে চাইবে না সে। বুড়ো কঠিন ধাতের মানুষ। নিজের উপত্যকায় একদল সেটলারকে পা রাখতে দিলে পরিণতিতে কি হতে পারে জানে। কথায় আছে, খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। এটাই দুনিয়ার নিয়ম। ধীরে ধীরে নিজেদের সীমানা বাড়াবে সেটলাররা। এদিকে স্পন্সরের সীমানা কমে যাবে। একসময় হয়তো কোণঠাসা হয়ে পড়বে সে। সাংঘাতিক জেদি এবং বদরাগী এই লোকটি শুধু এদের প্রতি গভীর ভালোবাসার কারণে মুখ বুজেছিল এতদিন। তাছাড়া ওর কথায় আরও একটা ব্যাপার আঁচ করেছে সে। ছেলের মনের কথা বুঝতে অসুবিধা হয়নি ও তার। ওয়াগানটেনের এক মেয়ের কারণেই চরম কোনো ব্যবস্থা দিতে ওকে নিরুৎসাহিত করেছে এড। বুড়োর দৃষ্টিভঙ্গি এবং ভাবনা পরিষ্কার জানে এড। বাইরে থেকে নিষ্ঠুর, একগুঁয়ে বা প্রচণ্ড জেদি মনে হলেও ভেতরে আসলে নরম একটা মন আছে তার। দেহের মতো অন্তরটাও বিশাল স্পন্সরের। 6 বছর বয়স থেকে ওকে লালন পালন করছে সে। দুর্গম অঞ্চলের এক টেইলে অনাথ ছেলেটিকে খুঁজে পেয়েছিল। পাশেই পড়েছিল বাবা মার মৃতদেহ। ইন্ডিয়ানরা ওদের ওয়াগনে হামলা করেছিল। বাবা মা খুন হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় এড। সেই থেকে ড্যান স্পন্সরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় এড ক্রেমার। বুড়োর জীবনে অপূর্ব সুন্দর রাঞ্চটার যতটা গুরুত্ব, ঠিক ততটাই গুরুত্ব এডের। এডের প্রতি স্নেহ ভালোবাসায় ঘাটতি পড়েনি কখনো, বরং কেবলই বেড়েছে। সত্যিকার একজন পিতার মতোই আশা করছে এবার থিতু হবে এড, বিয়ে করবে, বাকি জীবনটা ছেলের কাছাকাছি থেকে কাটিয়ে দেবে সে। এড ক্রেমারের ইচ্ছের বিরুদ্ধে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি ড্যান স্পেন্সার। কিছুদিন আগে ছেলে যখন কাউন্সিল ব্লফে যেতে চাইল, আপত্তি করেনি স্পেন্সার, বরং মনে মনে প্রত্যাশা করেছে ফেরার সময় হয়তো বউ নিয়ে ফিরে আসবে এড। নির্জন এই উপত্যকায় কোনো মহিলা নেই। মাঝে মধ্যে 2-1 ইন্ডিয়ান স্কোয়াড চোখে পড়ে। তাই এড যখন কাউন্সিল ব্লাফে যেতে চাইল, এ নিয়ে বরং উৎসাহ বোধ করেছে স্পন্সর। তবে ছেলে একা ফিরে আসায় শুরুতে কিছুটা হলেও হতাশ হয়েছিল স্পন্সর। পরে এডের কথাবার্তায় বোঝা গেছে ওয়াগানটেনের একটা মেয়েকে পছন্দ করে সে। অবশ্য সরাসরি কিছুই বলেনি এড, আভাসও দেয়নি, কিন্তু মেয়েটার কথা বলার সময় চোখের উজ্জ্বল্য, একই কথা দুবার বলা, এসব থেকে সিদ্ধান্তে পৌঁছাতে দেরি হয়নি স্পন্সরের। খুশি হয়েছে সে। ড্যান স্পেন্সার বিশালদেহী মানুষ। অন্তত 300 পাউন্ড হবে ওজন। যৌবনে 250 ছিল, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভারী হয়েছে শরীর। চওড়া কোমরে বিশাল সাইজের ড্রাগন কোল্ডগুলো অসামঞ্জস্যপূর্ণ দেখায়। ভারী শরীরেও যথেষ্ট ক্ষিপ্ত সে। ড্র করতে পারে চোখের নিমেষে। হয়তো ছেলেকে হারাতে পারবে না, কিন্তু অন্য যে কারো চেয়ে ক্ষিপ্ত এবং নির্ভুল নিশানায় গুলি করতে সক্ষম। গরুর চামড়ায় মোড়া আরামদায়ক চেয়ারে বিশাল শরীর এলিয়ে পাইপে তামাক ভরছিল স্পন্সর।
পদশব্দের দরজার দিকে তাকালো এটকে ঢুকতে দেখে উজ্জ্বল হয়ে গেল মুখ। দরজার দিকে তাকালো, উজ্জ্বল হয়ে গেল মুখ। পলকের মধ্যে ছেলের মুখ খুঁটিয়ে দেখল সে। এডের থেতলে যাওয়া ঠোঁট, চোখের নিচে কালশিটে দাগ, আর ছড়ে যাওয়া আঙুলের গাঢ় চোখে পড়ল। মারামারি করেছ বোধ হয়। উষ্ণ আরামদায়ক কামড়া ভরাট হয়ে গেল স্পেন্সারের স্বভাবসুলভ গাম্ভীর্য মেশানো কণ্ঠে। তবে প্রশ্ন করেনি সে, কিংবা নির্লিপ্তও মনে হলো না সুরটা। সেটলারদের ওখানে গিয়েছিলে আবার? ভাবছ ওয়েস বার্নেটকে খুন করেছে ওরা? সেটলারদের কাজ নয় এটা, জানালো এড। ওদের সঙ্গে ঝামেলাবাজ কিছু লোক আছে, তাদের একজনেই খুন করেছে ওয়েসকে। লগের একটা ঘুড়ির উপর বসলো এড। সংক্ষেপে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করল। ল্যামসন, ড্রেনান আর টিম স্টারদের সম্পর্কে বলল। পাহাড়ের সাপ্লাই ওয়াগনগুলো লুকিয়ে রেখেছিল ওরা, বলে গেল এড। কিছুদিন আগে হঠাৎ মাইক হ্যান্সলনের চোখে পড়ে ওগুলো। প্রায় 10-12 জন লোক ছিল, অথচ সাপ্লাই ছিল এর চেয়ে অনেক বেশি লোকের। দলটার উপর নজর রেখেছিল মাইক, তবে সন্দেহজনক এমন কিছুই করেনি ওরা, তাই ওদের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। আসলে ওরা স্যাম ল্যামসনের লোক, ওয়াগন ট্রেনের জন্য অপেক্ষায় ছিল। সেটলারদের নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছে ল্যামসন। সরকার যদি প্রশ্ন তোলে তাহলে বলতে পারবে নিরীহ এবং সৎ কিছু মানুষ এরা পশ্চিমে বসতি করতে চাইছে। তেমন হলে সরকারের কিছুই বলার থাকবে না, বরং ওদের প্রতি সহানুভূতি প্রকাশ করবে। কিন্তু স্যাম ল্যামসনের উদ্দেশ্য স্পেন্সার ভ্যালি দখল করা। নিশ্চয় চাইতেই পারে সে। দাঁত বের করে হাসলো স্পেন্সার, চোখে কাঠিন্য ফুটে উঠল। কিন্তু চাইলেই তো হয় না। ইন্ডিয়ানদের কাছ থেকে ন্যায্য দামে এই উপত্যকা কিনেছি আমি। বুড়ো ওয়ার ক্লাউডে দেয়া রসিদও আছে আমার কাছে। ওদের সঙ্গে কখনো তো কোনো সমস্যা হয়নি আমার। এই টেইলে ওয়াগন ট্রেন চলার পর থেকে যত ঝামেলার শুরু। মনরা ঠিকই বলে ইন্ডিয়ানদের সঙ্গে ভালো আচরণ করো, ন্যায্য ব্যবসা করো, তাহলে তোমাকে ঘাটাবে না ওরা। কিন্তু সাদা মানুষকে এক ফোঁটা বিশ্বাস নেই। ইন্ডিয়ানদের সঙ্গে এই পাহাড়ি এলাকা চষে বেরিয়েছি আমি। ওদের সঙ্গে থেকেছি, শিকার করেছি, ওদের তাঁবুয় ঘুমিয়েছি। কখনো ওদের সঙ্গে ঝামেলা হয়নি আমার। 16 বছর বয়সে এসেছি এখানে, তারপর কত বছর কেটে গেল। গরু আনতে 2 বছর লেগে গেল আমার। আশপাশে 100 মাইলের মধ্যে আমি প্রথম গরু এনেছি। সান্তাফে থেকে 6-7টা ড্রাইভে গরু আনতে হয়েছে। এর চেয়ে কঠিন ড্রাইভ আর হতে পারে না। ইন্ডিয়ানরাই ড্রাইভে সাহায্য করেছে আমাকে। ওরা আমাকে বলতো পাগল, উন্মাদ। অসম্ভবকে কি সম্ভব করেছি আমি। নিজের চোখেই দেখতে পাচ্ছ, গরু চড়ছে এখানে। সবুজ উপত্যকার ঘাসে চড়ে হৃষ্টপুষ্ট হচ্ছে ওগুলো। কোনো একদিন পুরো ড্রাইভ নিয়ে যাব। পরিশ্রমের ফসল ঘরে তুলব। ধনী হয়ে যাবে তুমি। স্যাম ল্যামসনের মতো কিছু লোভী মানুষকে আমার উপত্যকার ভাগ দেব অসম্ভব। অধৈর্য ভঙ্গিতে চিবুক ঘষল সে। হঠাৎ চোখ তুলে তাকালো এডের দিকে। ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে, হেডলিন না যেন কি নাম হয়েছে, স্বীকার করলো এড। ওকে এখানে নিয়ে এলে না কেন সান? সময় হয়েছে এড, সংসারী হওয়া উচিত তোমার। পুরুষ মানুষের বেশি দিন বাঁধন ছাড়া থাকতে নেই। আমিও তাই করেছিলাম, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারলাম না মেয়েটাকে। সত্যি দারুণ মেয়ে ছিল ও। জ্যান, স্পেন্সারের নাম ধরে ডাকতে অভ্যস্ত সেই ছোটবেলা থেকে, যেদিন ওকে কুড়িয়ে পেয়ে ঘরে নিয়ে এসেছিল বিশালদেহী মানুষটা। পরিস্থিতি যতই খারাপ হোক, আমি চাই না সেটলারদের সঙ্গে কোনো লড়াই হোক। যদিও ওদের ভাবগতিকে মনে হচ্ছে ওরা তাই চায়। হিউ টেলর
লোকটার বুদ্ধি একটু কম। ল্যামসন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে ওকে। ডেনানকে একটা শিক্ষা দেয়া দরকার। আমিই তোর গতি করতে পারি, কাজটা উপভোগও করব। পারে না হয় পরে না হয় লোকজন নিয়ে ওদের কাছে চলে যাব, দলবল সহ লামসনকে খেদিয়ে দেব এখান থেকে। ছাগলের পাল থেকে ভেড়া আলাদা করতে চাও? ভৎসনার দৃষ্টিতে ছেলের দিকে তাকালো ড্যান স্পেন্সার। বেশ, তোমার উপর আস্থা আছে আমার। ছেলেদের সঙ্গে নিয়ে যাও। ল্যামসন আর ওর লোকদের লারামের দিকে খেদিয়ে দেবে। ড্যানানের ব্যাপারে যা ইচ্ছে করতে পারো। অনেক বন্দুকবাজ দেখেছি জীবনে, কিন্তু সত্যি কথা হচ্ছে তোমার মতো ক্ষিপ্ত বা নির্ভুল নিশানায় গুলি করতে সক্ষম খুব কম লোকই দেখেছি। শত্রুর শেষ রাখতে নেই সান। তোমার জায়গায় হলে আমি ওদের প্রত্যেককে ঝুলিয়ে দিতাম পপলারের ডালে। ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসল স্পন্সার। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে পাইপ ধরালো। আলোচনা আপাতত শেষ। হ্যারি রাউডি মানুষটা ধীর স্থির, গম্ভীর প্রকৃতির। নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে। যে কোনো কাজ করার নিজস্ব ধরন আছে ওর। পরিকল্পনা বা কাজের পদ্ধতি একান্তই ওর নিজস্ব। এদিকে ড্যান স্পন্সার বা এড ক্রেমারের প্রতি ওর বিশ্বস্ততাও প্রশ্নাতীত। দুজনকে পছন্দ এবং সমীহ করে, কিন্তু আরও একটা বিশ্বস্ততা বা দায়িত্ববোধ করছে সে ওয়েস বার্নেটের প্রতি। অন্তরঙ্গ বন্ধু বললে কম বলা হয়। ওয়েস ছিল ঠিক তাই। একসঙ্গে রাইড করেছে, শিকার করেছে, ইন্ডিয়ানদের সঙ্গে লড়াই করেছে ওরা। বয়সে কম ছিল ওয়েস, তাই নিজেকে একই সঙ্গে ছেলেটার বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং অভিভাবক মনে করত রাউডি। ওয়েসের মৃত্যুর সঙ্গে বন্ধুত্বের মর্যাদা আর দায়িত্ব জড়িত। স্বভাবতই প্রতিশোধ নেয়ার দাবিও চলে আসে, অন্তত হ্যারি রাউডির কাছে। রক্তপাত দাবি করছে পরিস্থিতি। জো মিলার আর জন লাম্পার্টের মানসিকতাও অনেকটা ওরকম। দুজনেই বয়সে তরুণ, কঠিন ও বিপজ্জনক জীবনে অভ্যস্ত। বিপজ্জনক এই জীবনে পিস্তলের উপরই ভরসা করতে হয়, তাই সাইডেনানের মতো মানুষকে হাড়ে হাড়ে চেনে ওরা। তিনজনের মধ্যে কেবল আধা মেক্সিকান আধা আইরিশ হ্যারি রাউডি দোআঁশলা ডেনানের সমকক্ষ। কিন্তু সুযোগ পেলে ডেনানের বিরুদ্ধে ড্র করতে দ্বিধা করবে না তিনজনের যে কেউ। ঝামেলা বা বিপদ আশঙ্কা করছে না ওরা, তবে তৈরি আছে। পপলার ক্যানিয়নের মুখ থেকে কিছু গরু উপত্যকার নিচের দিকে নিয়ে যাচ্ছে তিনজন। কেউই জানে না নিকট ভবিষ্যতে কি আছে ওদের ভাগ্যে। যদি জানতো তাহলে নির্ঘাত পিছনে ফিরে তাকাতো। সেলুনের পেছনে নিজের লিভিং রুমে দুশ্চিন্তায় অস্থির বোধ করছে স্যাম ল্যামসন। ঘটনা ওর পরিকল্পনা মাফিক ঘটছে না। ড্যান স্পন্সারের মতো কিছু মানুষ সে দেখেছে। সেই অভিজ্ঞতা থেকে আজ করেছিল ওয়াগন ট্রেন আসার পর কিংবা সেটলাররা বসতি করার পর গোলমাল করবে স্পন্সারের ক্রুরা। ভেবেছে আচমকা আক্রমণ করবে স্পন্সার, তাতে সেটলারদের দু একজন খুন হয়ে যাবে। কিন্তু তেমন কিছু ঘটেনি। অথচ সেটলারদের একাট্টা করতে এমন একটা দুর্ঘটনা ঘটারই দরকার এখন। এমনিতে শান্তিপ্রিয় মানুষেরা, প্রায় প্রত্যেকে সাহসী এবং যার যার ব্যক্তি স্বাধীনতা ও সম অধিকারে বিশ্বাসী। নিজেদের কেউ মারা গেলে ফুঁসে উঠত এরা, ঠিক দাঁড়িয়ে যেত ড্যান স্পন্সারের বিরুদ্ধে। সেটলারদের এবং ড্যান স্পন্সারের চরিত্র বা দৃষ্টিভঙ্গি জেনে শুনেই এই নীল নকশা তৈরি করেছিল সে। বছরখানেক আগে স্পন্সার উপত্যকা চোখে পড়ে ওর। দেখার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে অদম্য এক লিপ্সা আবিষ্কার করে ল্যামসন। সেদিন থেকে কেবল একটি জিনিসের জন্য বেঁচে আছে সে। যেভাবে হোক স্পন্সার উপত্যকার দখল নেওয়া চাই। বিনিময়ে যত ক্ষতিই হোক কিছু যায় আসে না। আইনের কোনো অস্তিত্ব নেই এখানে। উপত্যকার খবর প্রায় কেউই
জানে না।